আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি? রাজনীতি সবকিছুর নিয়ন্তা? তাহলে আপনার সাথে আমার জমবে ভালো। স্বাগত রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। কুমিল্লার চান্দিনায় তল্লাশির সময় পুলিশের ওপর জেএমবির হামলা, জঙ্গি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে আছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে ইন্দোনেশিয়ার সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা স্থগিত করেছে হাইকোর্ট, আপিল করবে দুদক। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের লোকশিল্পী ও দোহার ব্যান্ডের দলনেতা কালিকা প্রসাদ। প্রথম থেকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে প্রথিতযশা ও স্বনামধন্য লেখকদের লেখা বাদ দিয়ে আনা পরিবর্তন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। এবছরের প্রথম দিনে সরকার সারা দেশে প্রায় 4.5 কোটি বই বিতরণের পর ওইসব বইয়ে ভাষা, বানান সহ নানা ভুল এবং অলঙ্করণ ও মুদ্রণ প্রমাদের জন্য ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর বেরিয়ে আসতে থাকে এবারের বইয়ে পাঠ্যসূচিতেও ব্যাপক ভিত্তিক পরিবর্তন আনা হয়েছে। গত মে মাসে হেফাজতে ইসলাম পাঠ্য বইয়ে হিন্দুত্ব ও নাস্তিক্যবাদী ধ্যান ধারণার সঙ্গে যুক্ত বলে যেসব লেখা বাদ দিতে বলেছিল ঠিক সেগুলোই বাদ দিয়ে এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী লেখা যোগ করে নতুন বই প্রকাশ করা হয়েছে। হেফাজতের নেতারা বই বিতরণের 2 সপ্তাহের মধ্যেই তাদের পরামর্শ মেনে পাঠ্যপুস্তকে পরিবর্তন করার জন্য গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সরকারের প্রশংসাও করেছেন। আর পাঠ্যপুস্তক সম্পাদনা ও সংকলনের দায়িত্বপ্রাপ্তদের একাংশ বিবৃতি দিয়ে বলেছেন পাঠ্যপুস্তকে পরিবর্তন বিষয়ে তারা কিছুই জানতেন না। তাহলে কে করলো এই পরিবর্তন? এসব বিবেচনায় হেফাজতের নির্দেশে সামনে নির্বাচন রেখে মৌলবাদীদের তোষণে সরকার পাঠ্যপুস্তককে সাম্প্রদায়িকীকরণ করেছে এমন অভিযোগ এমনকি মন্ত্রিসভার কেউ কেউ এবং সুশীল সমাজের অনেকে করলেও সরকার এই পরিবর্তন কেন এবং এর দায় কার সে বিষয়টি স্পষ্ট করেনি। সরকার একদিকে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের কথা বলছে, অন্যদিকে সাম্প্রদায়িক গোষ্ঠীর মতামত নিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন ঘটাচ্ছে। পাঠ্যপুস্তক ঘিরে এই রাজনীতির ফলাফল কি আর শেষই বা কোথায়? এসব নিয়ে আলাপ করতে রাজকাহন স্টুডিওতে আজ আছেন এই নিয়ে হাইকোর্টের রিট আবেদনকারীদের একজন শিক্ষাক্রম বিশেষজ্ঞ অধ্যাপক মমতাজ লতিফ, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটির পরামর্শক ও বুয়েটের অধ্যাপক ডক্টর এম কায়কোবাদ এবং দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি মমতাজ লতিফ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনারা এই রিট আবেদনটি করবার প্রয়োজনীয়তা বোধ করলেন কেন? মানে শিক্ষা মন্ত্রণালয় তো বলছে তারা পাঠ্যপুস্তকে নানা ভুল ত্রুটি কেন হলো, কিভাবে হলো সেগুলো খতিয়ে দেখছে। আমরা যারা শিক্ষাক্রম বিশেষজ্ঞ ছিলাম এবং এখনো শিক্ষাবিদ হিসেবে শিক্ষা নিয়ে সারা দেশের শিক্ষা নিয়ে খুবই চিন্তা করি, লেখালেখি করি, বিভিন্ন জায়গায় দরকার মতো টিচারদের প্রশিক্ষণ পর্যন্ত দেই এবং শিশুদের জন্য মডেল লেসন পর্যন্ত আমরা তৈরি করে দিয়েছি। এখন আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে এতদিন জানতাম যে শিক্ষাক্রম তৈরি, পাঠ্যসূচি প্রণয়ন এটি একটি পদ্ধতি অনুসরণ করে, বিশেষ পদ্ধতি অনুসরণ করে এটা করা হয়। সেখানে আকস্মিকভাবে আমরা দেখলাম আমাদের দেশের হেফাজতে ইসলাম নামে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা সরকারকে এই পাঠ্য বইগুলো হঠাৎ করে তারা তাদের মাদ্রাসা ছেড়ে আমাদের সাধারণ শিক্ষার পাঠ্যসূচি, পাঠ্যক্রম, বিষয়বস্তু এবং পাঠ্যপুস্তক নিয়ে তারা যে অভিযোগটা তুললো সেটা আমাদেরকে ভীষণভাবে তাড়না দিয়েছে এবং খুবই ক্ষুব্ধ করেছে। আমি বলবো আমরা ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছি। যে শব্দ তারা ব্যবহার করেছে সেটা হচ্ছে এই পাঠ্য বইয়ের মাঝখান দিয়ে নাকি সরকার নাস্তিক্যবাদ ও হিন্দু তত্ত্ব পড়াচ্ছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে সমস্ত শিশুদেরকে নাস্তিক করে তোলা হচ্ছে এবং হিন্দু করে তোলা হচ্ছে, এই ছিল তাদের অভিযোগ। কিন্তু আমরা আরো বিস্মিত হলাম যে ধর্মনিরপেক্ষ দেশ এবং ধর্মনিরপেক্ষতা যে সংবিধানে আছে এবং যেখানে
সমস্ত শিশুদেরকে বৈষম্যহীন এক শিক্ষা দেওয়ার কথাও লেখা আছে, যে সরকার এটা নিশ্চিত করবে সবার মাদ্রাসা বা এরকম কিছু 2010 যে থাকবে না। শিক্ষানীতি প্রণয়ন করলো তাতেও তো এই অঙ্গীকারগুলোই করেছে, হ্যাঁ, করেছে। অসাম্প্রদায়িক হ্যাঁ। শিক্ষা ব্যবস্থা, একমুখী শিক্ষানীতির দিকে যাওয়া। সেইখানে আমরা যখন দেখলাম, মানে আমরা খুবই ভীত সন্ত্রস্ত এবং আমরা ভীষণ ক্ষুব্ধ, আমরা ক্রুদ্ধ হয়ে আমরা দেখলাম যে ঠিক হেফাজতে ইসলাম যে তালিকা করে দিয়েছে যে এই গল্প কবিতা নিবন্ধগুলো বাদ দিতে হবে এবং এই গল্প কবিতা নিবন্ধগুলো যোগ করতে হবে বাংলা বইতে, এবং এক্স্যাক্টলি তাই করা হয়েছে। এইটাতে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি এবং দল, আমরা ভীষণভাবে ক্রুদ্ধ হয়েছি এবং আমি নিজে বিশ্বাস করেছি এবং বলেছি যে আমরা এইবার সরকারকে এমন একটি মানে আঘাত দেব যেটাতে সরকার বাধ্য হবে ওই নতজানু হওয়ার নীতি থেকে সরে আসতে। কিন্তু অধ্যাপক মমতাজ লতিফ, আমি মানে সংবাদ মাধ্যমে যতটুকু খবর, আমাদের টেলিভিশনে যতটুকু খবর, সরকারের পক্ষ থেকে তো স্বীকার করা হয় নাই যে হেফাজতে ইসলামের কথায় তারা কোনো পরিবর্তন এনেছে। মানে আমাদের কাছে প্রমাণ বলতে একদম লিস্ট মিলে যাওয়া, সেটি তো একটি প্রমাণ, আর একটি প্রমাণ হচ্ছে হেফাজতে ইসলাম সরকারকে অভিনন্দন জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। জি, কিন্তু সরকার তো স্বীকার করেন, মানে সরকার তো বলে নাই যে হেফাজতের কারণে। আপনারা কি জানতে পেরেছেন যে কার কথায় আসলে এই পরিবর্তনটা? আসলে আমি এই ব্যাপারে অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং রিড করার চেষ্টা করছি আজকে 3 মাস যাবত। তো এই তথ্যের মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যেটা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তাদের অধীনে তারা আমরা যদিও জানি যে ন্যাশনাল কারিকুলাম এবং টেক্সট বুক বোর্ড হচ্ছে শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকের জন্য এপেক্স বডি, মানে সর্বোচ্চ বডি এটা, কিন্তু আমরা জানতে পারলাম যে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কমিটি করা হয়েছে, একটি নয় দুটি অ্যাকচুয়ালি, সেটা হলো কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি, ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি ফর প্রাইমারি, এবং আরেকটা হচ্ছে ফর সেকেন্ডারি। এখন আমি জানতে পেরেছি যখন ওই সম্পাদক লেখকরা বলল যে এই পরিবর্তনের কথা তো আমরা জানি না, আমরা জানতে পারিনি, এবং এই পরিবর্তন কারা করলো সেটা আমরা জানতে পারলাম না, তখন আমরা এই কমিটিতে কারা কারা ছিল তাদের নামগুলো সংগ্রহ করলাম, করে আমরা দেখলাম এর 3-4 জন মাত্র শুধু আমাদের দেশের কিছু লেখক কবি এরকম, কিন্তু আর সবাই হচ্ছে মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত আমলা বা প্রশাসক। সুতরাং তাদের আপনাদের এখন সন্দেহ হচ্ছে যে প্রশাসনের সিদ্ধান্তে আমলাদের দিয়ে এটি করিয়ে নেওয়া হয়েছে। ডক্টর এম কায়কোবাদ, আপনার কাছে যেতে চাই। একটা দীর্ঘ সময় ধরে আপনি, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, রাশেদা কে চৌধুরী, মানে আপনারা যারা একটা দীর্ঘ সময় ধরে শিক্ষার মানোন্নয়নের কথা বলেন, শিক্ষা আরো আনন্দের করবার কথা বলেন, বিজ্ঞান মনস্ক করবার কথা বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছিলেন কারিকুলামকে বিজ্ঞান মনস্ক করবার, কারিকুলামকে আরো আনন্দজনক করবার। তার মাঝে এরকম একটি ঘটনা ঘটে গেল। আপনার প্রতিক্রিয়া কি সেটা জেনেই শুরু করি। মানে আপনাদের কাছে শুনছিলাম যে তার তো একেবারে উল্টো ঘটনা। বিশেষ করে গত 2 বছর শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কিছু তৎপরতা আমার কাছে ভালো লেগেছে। যেমন সিলডাপে আমাদের যে প্রশ্নপত্র প্রণয়ন ইত্যাদি নিয়ে যে সকল আলাপ হলো, কক্সবাজারে 2-3 দিনের কর্মশালা হলো, যেখানে মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, বেশিরভাগ সময় শ্রোতা হিসেবে সচিব মহোদয় ছিলেন 3 দিন, শিক্ষাবিদেরা ছিলেন, বোর্ডের কর্মকর্তারা ছিলেন, শিক্ষক ছিলেন। তো সেখানে আমরা শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি এবং আমার কাছে কিন্তু অনেক কিছু ধনাত্মক লেগেছে যে ওকে, আমরা এখন স্বীকার করলাম, বুঝতে পারলাম যে কিছু সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে এবং সেগুলোকে আমরা অ্যাড্রেস করব। কেমন এর মধ্যে পাঠ্যপুস্তক প্রণয়ন, সুন্দর পাঠ্যপুস্তক প্রণয়ন করব, প্রশ্নপত্র ফাঁস হয় এর বিরুদ্ধে কিভাবে আমরা অভিযান চালাতে পারি, এগুলো কিন্তু খুবই চমৎকার কথাবার্তা আলোচনা হলো। এবং তারপরে তার কিছু ফলো আপও কিন্তু হয়েছে। যেমন
সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর কিছু কিছু বই যার থেকে ভুলভ্রান্তি উদ্ধার করতে হবে, ভুলভ্রান্তি মুক্ত করতে হবে, এবং সে কাজের দায়িত্ব আমাদের বেশ কয়েকজনকে দেয়া হয়েছে। এর মধ্যে প্রফেসর জাফর ইকবাল আছেন, আমি আছি, এবং আরো বেশ কয়েকজন শিক্ষক সেখানে রয়েছেন। এগুলো তো খুবই আশাব্যঞ্জক। কারণ আপনারা তো অনেকদিন ধরে বলছিলেন, কিন্তু সরকার কর্ণপাত করছিল না। Right. সরকার এখন ডেকে আপনাদের কথা হ্যাঁ, শুনছে। সুতরাং আমরা দারুণ কিন্তু ইতিবাচক। যার পর নাই খুশি এই হ্যাঁ। বিষয়গুলো নিয়ে। আমি জানি যে এই যে প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি নিয়ে সচিবালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ে নানা রকম চিন্তা ভাবনা চলছে। ওনারাও কিছু একটা করার চেষ্টা করছেন। ওনাদের অন্তত পক্ষে এই বোধোদয় হয়েছে যে একটা সমস্যা এখানে আছে। এক সময় তো সমস্যাটা আমরা স্বীকারই করতাম না, তাই না? কিন্তু এখন অন্তত পক্ষে যে দেয়ার ইজ এ প্রবলেম, এটা বোঝা যাচ্ছে। তো আপনি যে কথাটি বললেন যে আমাদের 35-36 কোটি বই প্রথম 1 জানুয়ারি আমরা দিয়ে থাকি, এগুলো অসাধারণ ব্যাপার। বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে এটা বিশাল সফলতা। একটা মানে পাঠ্যপুস্তক দিবস, এটা অসাধারণ। মানে এবার তো দুটো অভিযোগ, একটা মুদ্রণ প্রমাদ, অলংকরণ প্রমাদ, এগুলো তো আছে। এর চেয়েও অনেকে মনে করছেন যে আরো ভয়াবহ অভিযোগ যে কারো প্রেসক্রিপশনে পাঠ্যপুস্তক চেঞ্জ করে কোনো সন্দেহ নেই। যেমন বানান ভুল, এটা অবশ্যই কাম্য নয়, কিন্তু আরেকটা বড় জিনিস হলো আমরা বাচ্চাদেরকে কি শেখাবো, তাই না? এই শেখানোর বিষয়টা, এটা হলো জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়। এটা কিন্তু আওয়ামী লীগের সময় এবং বিএনপির সময় ভিন্ন হওয়ার কথা নয়। না, আমার বাচ্চা যখন স্কুলে যাওয়ার কথা সে তখনই যাবে, হ্যাঁ, যেই আমল। হেফাজতে ইসলামী তো মোটেই না, তাই না? যারা নাকি সারা দেশে অনেক ভোট পায়, যেমন আওয়ামী লীগ কিংবা বিএনপি, তাদের জন্য শিক্ষা ব্যবস্থার যোগ অঙ্কের কোনো তারতম্য হবে না, পদার্থ বিজ্ঞানের কোনো তারতম্য হবে না, তাই না? আমাদের মানবিক মূল্যবোধের কোনো তারতম্য হবে না, তাই না? ওটা ওর গতিতে চলতে দেওয়া উচিত। সুতরাং এটা তো অত্যন্ত হতাশা ব্যঞ্জক যে আমরা জানি যে আমাদের পাঠ্যপুস্তকে কি সকল বিষয় থাকবে কি থাকবে না, অনেক গল্প, সব গল্প তার দেওয়া সম্ভব হবে না। এটা নিশ্চয়ই কোনো এক কমিটির মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হয়, এবং তাতে হঠাৎ করে দেখা গেল তার বিশাল একটা পরিবর্তন হয়ে গেল, এবং আমরা বুঝতে পারলাম না, যারা নাকি এর সাথে জড়িত ছিলেন তারাও জানেন না। এটা তো মোটেই কাম্য নয়। তার মানে আমরা একটা পদ্ধতি অনুসরণ করছি না, জেনারেলের কমান্ডে চলছে। জেনারেল কমান্ডে শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, তাই না? এটার নিজস্ব গতি থাকবে, তাই না? আমি আসবো আপনার কাছে যে এর মধ্যে এটা জানবার শিক্ষা মন্ত্রণালয়ে কোনো আপনাদের এর মধ্যে কোনো আলোচনার জন্য ডাকা হয়েছিল কিনা, বা শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করবার সুযোগ হয়েছিল কিনা এই প্রসঙ্গে। কিন্তু শিক্ষামন্ত্রী একটি সংবাদ সম্মেলনে 10ই জানুয়ারি, খন্দকার মনিরুজ্জামান আপনার কাছে আসতে চাই, 10ই জানুয়ারি একমাত্র যখন মাত্র সমালোচনাটা শুরু হলো, আপনার মনে আছে হয়তো যে তিনি এক সংবাদ সম্মেলনে বললেন যে মানে কারো আন্দোলনে না, ওনারা সবার মতামত নেন এবং দেশের কৃষ্টি সংস্কৃতি, দেশ জাতি, ধর্মীয় মূল্যবোধ এগুলো বিবেচনায় রেখে তাদের পাঠ্যক্রম ঠিক করতে হয়। কাজে কোনো কোনো সময় পাল্লা এদিক ওদিক হতেই পারে, আর সেটা নিয়ে সমালোচনা থাকতেই পারে। পাল্লা তো আসলেই মানে আপনাকে তো এগুলো মনে রেখেই করতে হবে। এবং গতকালও আপনি নিশ্চয়ই দেখেছেন যে মন্ত্রিসভার একজন সদস্য রাশেদ খান মেনন তিনি বলছে যে পাল্লা ওদিকে মানে ই করে আওয়ামী লীগের লাভ হবে কি হবে না, মানে পাল্লা আওয়ামী লীগের পাল্লা ওইদিকে ঝুঁকলো কেন, আর ঝুঁকলো তাতে অসুবিধা কি? কারণ দেশীয় কৃষ্টি ধর্মের দিকে তো আমাদের সবাইকে নজর রাখতে হবে। বাংলাদেশের ট্র্যাজেডি তো এখন শিক্ষা নেই। 46 বছর পরে আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় মৌলবাদ থাকবে কি থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে কি থাকবে না। অথচ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে স্বাধীনতার আন্দোলন, পাকিস্তান আমলে 24 বছরের যে লড়াই সংগ্রাম, তার মূল কথা, দাবি, রাস্তায় আমরা যারা তখন স্লোগান দিয়েছি, মানুষ যারা রাস্তা নেমেছে তাদের দাবি ছিল কি, একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের বাংলাদেশ হবে। সে কারণে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধে আমরা সফল হয়েছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে এই পয়েন্টে বিতর্ক করতে হবে এত বছর পর, 46 বছর পর, প্রায় অর্ধ শতাব্দী পর, যে এখানে হেফাজত ইসলামের প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষা পাঠ্যক্রম তৈরি হবে, না একটি গণতান্ত্রিক সমাজের অগ্রবর্তী সমাজের লক্ষ্য রেখে, এটা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক সমাজের লক্ষ্য রেখে শিক্ষানীতি প্রণীত হবে। আজকে খুবই দুঃখজনক অবস্থা যে আমরা এই বিতর্কের মধ্যে আমাদেরকে জড়িয়ে ফেলা হয়েছে। আজকে দেখেন, এই যে শিক্ষামন্ত্রীর কথাটাই যদি ধরেন, শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন যে আমাদেরকে এই বিষয়গুলি
বিবেচনায় রেখে শিক্ষানীতি শিক্ষা পাঠ্যক্রম প্রণয়ন করতে হয়। মুক্তিযুদ্ধ হওয়ার সময় কি এই বিষয়গুলি প্রণয়ন বিবেচনা রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল? হয় নাই। শিক্ষামন্ত্রী নিজেও একটু খুব ভালো করে জানেন এবং আমাদের চেয়ে কারোর চেয়ে কম জানেন না। সুতরাং আজকে এই কথাটা যখন তিনি বলেন তখন আমার বলতে আমি খুবই লজ্জিত হচ্ছি যে তার কথার মধ্যে দিয়ে আমি হেফাজতের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, কিন্তু খন্দকার মনিরুজ্জামান, আমি যদি একটু আপনাকে একটা হেফাজতি প্রশ্নই করি, মানে আসলে আমাদের সমস্যাটা কি, আমাদের আপত্তির জায়গাটা কোথায়? মানে আমি যদি দেখি যে কি কি পরিবর্তন এসেছে, যে ধরুন একটা ধরুন পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে গোলাম মোস্তফা রচিত প্রার্থনা, মানে প্রার্থনা শব্দটি নিয়ে তাদের আপত্তি আছে। প্রার্থনা শীর্ষক কবিতার পরিবর্তে কবি কাদের নেওয়াজ রচিত শিক্ষাগুরুর মর্যাদা শীর্ষক কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হুমায়ুন আজাদের কবিতা পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে বাদ দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারুপাঠে ওয়াজেদ আলী রচিত রাঁচি ভ্রমণ বাদ দিয়ে সৈয়দ মুস্তফা আলীর নীলনদ আর পিরামিডের দেশ যুক্ত করা হয়েছে। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে এই জায়গায়, যেমন ধরেন আপনি এই যে প্রার্থনা হ্যাঁ বাদ দিয়ে শিক্ষাগুরুর কবিতাটা খারাপ না, কিন্তু এখানে আক্রমণটা কোথায়? আক্রমণটা এই জায়গাটা, এই যে প্রার্থনা শব্দটা বাদ দেওয়ার পক্ষে যে যুক্তিটা দেওয়া হলো, হ্যাঁ, সেই যুক্তিটা হচ্ছে ক্ষতিকারক। সেই যুক্তিটা কিন্তু আমাদের শিশুদের মনে ঢুকে গেল, এই শব্দটি আমার না, এই শব্দটি আমি জানবো না, আমি পড়বো না। আপনি বইয়ের কবিতাটি নিশ্চয় আপনার মনে আছে, এবং সেখানে বলা আছে যেই বই তোমাকে অন্ধকারের দিকে নিয়ে যায় তুমি সেই বই পড়বে না। তার মানে যেই বই সেটা বাদ দেওয়া হয়েছে, তার মানে যেই বই তোমাকে অন্ধকারের দিকে নিয়ে যায় সেটা তুমি পড়বে, তাই তো? দাঁড়া, এটা কিন্তু আমার শিশুর মস্তিষ্কে ঢুকে গেল। তারপরে যে রাঁচি ভ্রমণ বাদ দিয়ে নীলনদ এবং পিরামিড, রাঁচি মানে ভারতের রাঁচি, আর নীলনদ পিরামিড কোথায়? মিশর মুসলমানদের দেশ। এই যে বিভাজনটা তৈরি গেল, এই যে সাম্প্রদায়িক চেতনাটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এইটাই কিন্তু সে ক্যারি করবে। সুতরাং সর্বনাশটা কিন্তু গোড়াতেই করে ফেললো হেফাজত, এবং তার সমর্থনে সরকারও। আপনি পাকিস্তান আমলের কথা আমি বলে শেষ করছি। পাকিস্তানের যখন ভাষার উপরে আক্রমণটা হলো, কেন? আরো অনেক কিছু তো ছিল, ভাষার উপরে কেন তারা করলো? কারণ তারা জানে একটি জাতিকে যদি পঙ্গু করতে হয়, একটি জাতিকে যদি তার জাতীয়তাবোধ হত্যা করতে হয়, তার যে অসাম্প্রদায়িক চেতনা, তার যে গণতান্ত্রিক চেতনা, সেই জায়গাটা যদি তাকে শেষ করে দিতে হয়, তার প্রধান বাহন হচ্ছে ভাষা, শিক্ষা। বারবার শিক্ষার উপরে পাকিস্তানে আঘাত হয়েছে। শরীফ কমিশন, হ্যাঁ, হামিদুর রহমান কমিশন, নূর খানের শিক্ষা কমিশন, এগুলি যদি মিলান, আর আজকে হেফাজতের প্রেসক্রিপশনে যে শিক্ষা পাঠ্যক্রমে যে পরিবর্তনগুলো হয়েছে, আমি মিলিয়েছি, সেজন্য আমি বলছি, এইগুলি মিলিয়ে দেখেন আপনি, কোনো তফাৎ নেই, চেতনার দিক থেকে কোনো তফাৎ নেই। আপনি এসাদ বলতে পারবেন যে কেন গোলাম মোস্তফার কবিতা তো আছে, এসাদ বলতে পারবেন অমুকের বই তো আছে, চেতনাটা হচ্ছে আসল। আর একটু কথা বলতে চাই, একটা বিরতির পর আমি অধ্যাপক মমতাজ লতিফ এবং অধ্যাপক কায়কোবাদ আপনাদের কাছে আসবো, যে মানে আমাদের ছেলেমেয়েরা তো এখন স্কুলে যাবে, হ্যাঁ, আমি আসলে জানতে চাই যে আমরা কি বেশি বেশি ভাবছি, মানে এইগুলো পড়লেই কি সাম্প্রদায়িকতা আসলে ঢুকে যাবে, নাকি আমরা এর একটা সুদূর প্রসারী ফল নিয়ে চিন্তা করছি? একটা বিরতির পর দর্শক এই নিয়ে একটু আলোচনা করতে চাই। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে, অধ্যাপক মমতাজ লতিফ। আমি আপনার কাছে জানতে চাইবো, যে পরিবর্তনগুলো হয়েছে এগুলোর বেশিরভাগই 2013 পর্যন্ত বাংলাদেশের পাঠ্য বইয়ে ছিল, এবং এই পাঠ্য বইয়ে কিছু পরিবর্তন এনে আওয়ামী লীগ সরকারি এগুলো বাদ দিয়েছিল, নতুন এই পাঠ্যক্রমটি যুক্ত করেছিল, সেগুলো আবার ফেরত এসেছে। এবং আমি যেরকম কিছু উদাহরণ দিচ্ছিলাম, যে সত্যেন সেনের লাল গরুটা শীর্ষক অধ্যায় বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সততার পুরস্কার সংযুক্ত করা হয়েছে। সানাউল হকের কবিতা সভা নিয়ে সমস্যা আছে। জসিমউদ্দিনের আসমানি তো আমরাও পড়েছি। মানে এই লেখাগুলো যুক্ত করায় শিশু কেন সাম্প্রদায়িক হয়ে উঠবে? মানে পাঠ্যক্রম বিশেষজ্ঞ হিসেবে আপনি দীর্ঘ সময় কাজ করেছেন 80-র দশকে পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে, মানে শিশুর মনে এর কি প্রভাব পড়বে? শিশু তো জানতে পারবে না এটা। না, আসলে কথা হচ্ছে কয়েকটা হয়তো এরকম বিষয় আছে বা কবিতা আছে বা গল্প আছে, যেটা অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে যে এটার বদলে এটা হয়েছে, তো কি হয়েছে, এটা তো এমন কিছু পরিবর্তন হয় না, এটা তো এমন কিছু ক্ষতি হবে না। কিন্তু যদি ভালো করে আমরা খুঁটিয়ে দেখি, এই পরিবর্তনের মধ্যে কিন্তু একটা মানে ভেতরে নেপথ্যে যে একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা কিন্তু হচ্ছে
সাম্প্রদায়িক, অতিরিক্ত সাম্প্রদায়িক এবং হিন্দু সংখ্যালঘু বিরোধিতা একটা মনোভাব তৈরি করে, এবং তৈরি করে বলেই আমি 1 to 12 পর্যন্তই বইগুলো বাংলা, বিশেষ করে বাংলা বইগুলো দেখেছি। তার মধ্যে সবচেয়ে লক্ষণীয় হচ্ছে যে ওদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা যেটা, সেটাতে যে গল্পগুলো আছে, যেমন হযরত মুহাম্মদের সবাই মিলে করে কাজ ইত্যাদি, তারপর দ্বিতীয় শ্রেণীতে আছে হযরত ওমরের উপর, তারপর আছে হযরত আবু বকরের উপর, তারপর আছে বিদায় হজ, এগুলো কিন্তু এখনো আছে। এবং ওরা যেটা করেছে এটা মারাত্মক। ওরা ঠিক এই জিনিসগুলোকে ওরা বাংলা ভাষা এবং বাংলা ভাষার বইতে নিয়ে এসেছে। তাতে হয়েছে কি, আপনাকে ইন্টারাপ্ট করি অধ্যাপক মুমতাজ লতিফ, আপনি নিশ্চয়ই জানেন যে 2013 সালে কিন্তু এই কথাটি বলে এই সরকারের আমলে, এই শিক্ষামন্ত্রীর আমলে, এই শিক্ষা মন্ত্রণালয়, এই পাঠ্যপুস্তক বোর্ড পরিবর্তন টেনেছিল। তারা বলেছিল যে এত বেশি ধর্মীয় ইতিহাস মূল্যবোধ বাংলা বইয়ে শেখার কিছু নাই, এটা শিখবে ধর্মীয় শিক্ষা বইয়ে। সে কারণেই এই লেখাগুলো সরিয়ে ধর্মীয় শিক্ষা বইয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন ওরা যেটা করেছে, ধর্মীয় বইতে তো আছেই, তারপর তারা এগুলোকে আবার বাংলাতে নিয়ে এসেছে 2, 3, 4, 5 এইসব ক্লাসে। তার মানে হচ্ছে 2 বার করে এই জিনিসগুলো আছে, কিন্তু ওদের লক্ষ্য হচ্ছে যে বাংলা বইতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা এগুলো পড়তে পারবে। ওরা মুসলমানত্ব, মুসলমান কত ভালো, মুসলমানত্ব কত ভালো, এইটা ওদেরকে শিখাইতে হবে। হ্যাঁ, কিন্তু মানে 95% মুসলমানের দেশে সেটাতে অসুবিধা কিসের? সেটাতে আমাদের অসুবিধা আছে। আমরা যুদ্ধ করেছি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্য। আমাদের এখানে যদি একজনও 30 জন বা 40 জন বাচ্চার মধ্যে একজনও যদি হিন্দু থাকে, একজনও যদি বৌদ্ধ বা খ্রিস্টান থাকে, আমরা চাইবো যে তাদের মধ্যে কোনো রকমের সাম্প্রদায়িক বা হিন্দুত্ব বিরোধী বা বৌদ্ধ বিরোধী এই সমস্ত চিন্তা চেতনার কোনো রকম স্থান এখানে না থাকে, এবং মুসলমান, ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো, এই জিনিসগুলা যেন তারা না পড়তে পারে বা না তাদেরকে জানানো হয়। আমরা চাচ্ছি একদম আধুনিক, বিজ্ঞান ভিত্তিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক একই শিক্ষা ধারা, এবং আমরা বরং মাদ্রাসা শিক্ষার মধ্যে এই জিনিসটা প্রসারিত করার ইচ্ছায় আমরা সেই কুদরতে খুদা কমিশন রিপোর্ট হয়েছিল। অধ্যাপক এম কায়কোবাদ, আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই যে ধরুন এই সরকারের আমলেও একটা শিক্ষানীতি হয়েছে, এবং যেটা বলছিলাম যে অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়ন, এই সরকারের আমলে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা নিয়েও প্রথম দিকে এই শিক্ষামন্ত্রী কথা বলছিলেন, এই সরকারও কথা বলছিলেন। মানে এর রেশটা কোথাও দেখতে পান কিনা? দেখুন, আমাদের দেশের স্বাধীনতার পেছনে 2টি খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। সেটা হলো অসাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতা। মানুষ, সবার উপর মানুষ সত্য, তাই না? আমাদের কোনো ধর্মেই কিন্তু বলা নাই অন্য ধর্মকে অবজ্ঞা করা, কোনো ধর্মে, আমাদের ধর্মে বলা নাই, ইসলাম ধর্মে বলা নাই কিন্তু, এবং অন্যান্য ধর্মেও কিন্তু এইরকম জিনিসটা পাওয়া যাবে না। এটা শুধু আমরা যদি আমাদের ক্ষুদ্রতা দিয়ে, নিজের মনের ক্ষুদ্রতা দিয়ে যদি ধর্মকে ব্যাখ্যা করি, তখন তো এই ধরনের ব্যাখ্যা পাওয়া যাবে। আমরা তো চাইবো না আমাদের শিশু, আমাদের কিশোর ক্ষুদ্র মানুষে বড় হোক, ওরা মানুষ হোক, এটা হলো গুরুত্বপূর্ণ, তাই না? সুতরাং আমরা ধর্মের কালারে ওরা সব কিছু দেখুক, এটা আমরা চাইবো না। ওরা মানুষ হিসাবে দেখুক, সমাজ হিসাবে দেখুক। কিছুক্ষণ আগে যে আপনি বললেন যে এই পরিবর্তনে কি একটা ক্ষতি বৃদ্ধি হবে, কেমন? কিন্তু ক্ষতি বৃদ্ধি তো এখন না হলে ধীরে ধীরে হবে। আজ এটুকু করলাম, অ্যাকসেপ্টেবল হলো, তারপর আমি আরো বেশি করব, আরো বেশি করব, এক সময় হিন্দু শব্দটা উচ্চারণও করতে পারবো না। এইটা আপনি যখন বললেন, একটা মানে মজার ইনফরমেশন দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের এখন যিনি চেয়ারম্যান, তিনি
ধর্মে হিন্দু এবং সেই নামটি মানে আমরা জানি যে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের নাম সবসময় বইয়ের শুরুতে বইয়ের থাকে, শুরুতে মাদ্রাসা থাকে। বোর্ড গত 2 বছর ধরে সেটা দিতে রাজি হচ্ছে না, কাজে সেখানে শুধু চেয়ারম্যান লেখা হচ্ছে। কাজে সেগুলো একটা ইন্টারেস্টিং পরিবর্তন নিশ্চয়ই। তো শুরু হয়ে গেল। হ্যাঁ জি, হ্যাঁ, শুরু আমি হয়ে গেল। আর একটু প্রশ্ন আপনাকে একটু করতে চাই অধ্যাপক এম কায়কোবাদ। আপনারা দীর্ঘ সময় ধরে বলছিলেন, এমনকি হোলি আর্টিজান ঘটনার পরেও সবাই এই একমুখী শিক্ষার কথাটিও খুব জনপ্রিয় একটা মানে কি বলবো যে শব্দবন্ধ বাংলাদেশে তৈরি হয়েছে। সে স্বপ্ন পূরণ করতে পারার তো কোনো সম্ভাবনা নাই, কারণ আসলে মাদ্রাসা শিক্ষায় কি পড়ানো হচ্ছে সেদিকে মানে কোনো রকম আলোকপাত করবার বা কোনো রকম দৃষ্টি দেওয়ার সাহস করা সেটাই বোধহয় সম্ভব হলো না। অধ্যাপক মমতাজ লতিফ বলছিলেন এখন মূল মেইন স্ট্রিম যে বাংলা মিডিয়াম শিক্ষা সেখানে বরং তাদের হস্তক্ষেপ চলে এলো। হস্তক্ষেপ চলে এলো। আমরা যেটা বললাম যে আমাদের দেশের কি শিক্ষা হবে, এমনকি সেটা কোনো পলিটিক্যাল পার্টির কি এজেন্ডা সেটা নিয়ে হবে না, সেটা নিয়ে হবে আমরা মানুষ তৈরি করতে চাই। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি এবং হোক, সেটা ইংলিশ অন্য মিডিয়ামেও যেকোনো চাই, বাংলা মিডিয়ামেও চাই, মাদ্রাসায়ও চাই। সকল জায়গায় সকল আমরা চাই। জায়গায়। কেমন আমরা মানুষ হিসাবে তারা বড় হোক, বড় মন নিয়ে বড় হোক, মানবিক মূল্যবোধ নিয়ে বড় হোক, সমাজের সকল মানুষের প্রতি তাদের ভালোবাসা তৈরি হোক, শ্রদ্ধাবোধ তৈরি হোক, কোনো ক্রমেই যাতে ধর্ম, বর্ণ এটা নিয়ে তারা বিভেদ সৃষ্টি করতে না পারে, তাই না? সুতরাং আমরা এইরকম একটি শিক্ষা ব্যবস্থা চাই যেটা কোনো রাজনৈতিক দলের তাদের যে এজেন্ডা সেটার বাস্তবায়ন কিন্তু আমরা কখনো চাই না। আমরা চাই আমাদের শিশুরা মানুষ হিসাবে বড় হোক। মানবিক হয়ে ওঠে। খন্দকার মনিরুজ্জামান, এর মধ্যে কি রাজনীতি থাকতে পারে তার একটা, আমি যেরকম রাশেদ খান মেননের কথা বলছিলাম, আমাদের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরও কিছুদিন আগে এই নিয়ে হতাশা ব্যক্ত করেছেন এই পাঠ্যপুস্তকে এই পরিবর্তন নিয়ে। 2019-এ নির্বাচন, কালকে মন্ত্রিসভার সদস্য রাশেদ খান মেনন পরিষ্কার বলেছেন যে এসব তোষণ করে কোনো লাভ হবে না, আওয়ামী লীগ তাতে ভোট বাড়াতে পারবে না। কিন্তু এর মধ্যে আপনি ভোট বাড়ানোর চেষ্টা দেখেন কিনা? অবশ্যই দেখি। বিষয়টা হচ্ছে যে এখানে ক্ষমতা থাকা, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা থাকার প্রশ্নটাই হচ্ছে প্রধান। আমাদের রাজনীতিতে এখন আদর্শের কোনো জায়গা নেই, অথচ এই দেশে একসময় রাজনীতি হয়েছে আদর্শের ভিত্তিতে। সেটা আওয়ামী লীগই বলুন আর অন্য যে দলগুলো ছিল, সবাই আদর্শের ভিত্তিতে রাজনীতি করছে। বাংলাদেশের জন্ম আদর্শের ভিত্তিতে হয়েছে। দুঃখজনক হলে সত্য, এখন রাজনীতিতে কোনো আদর্শের জায়গা নেই। আজকে যারা ক্ষমতায় আছেন, বড় যে দলটি আওয়ামী লীগ, তার কম্পোজিশন আপনি দেখেন, কতজন আদর্শ ভিত্তিক রাজনৈতিক নেতা সবাই তো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের আছে। চেতনার কথা বলছেন। সেটা বলতে হবে, বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কম্পোজিশনটা দেখেন না, কতজন সেখানে ব্যবসায়ী অরাজনৈতিক ব্যক্তি এবং কতজন সেখানে রাজনৈতিক ব্যক্তি যারা আদর্শের কথা বলে। আজকে আওয়ামী লীগের একজন নেতাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি অনেককে জিজ্ঞেস করছি, যদি জিজ্ঞেস করেন রাজনৈতিক ব্যক্তিদের উপর আপনার কোনো বিশেষ ভরসা থাকে কিনা? কারণ আমাদের শিক্ষামন্ত্রী তিনি তো ভীষণভাবে রাজনৈতিক, মানে দীর্ঘ সংগ্রাম, এমনকি স্বাধীনতা সংগ্রামে তিনি মানে কিন্তু যখন ক্ষমতার বৃত্তটি চলে আসে তখন সে রাজনীতি থাকে না। তাহলে রাজনীতিকরা করছেন না, ব্যবসায়ীরা করছেন, ব্যবসায়ীরা তাতে করছে, আপত্তি কোথায়? অবশ্যই আপত্তি আছে, কারণ ব্যবসায়ীরা সেটা নিয়ন্ত্রণ করছে। তো আজকে ক্ষমতা, কারণ ব্যবসায়ীরা যখন রাজনীতি করে সেটা তার কাছে বিনিয়োগ, আদর্শের যিনি রাজনীতি করেন সেটা কিন্তু তার কাছে বিনিয়োগ না। সুতরাং ব্যবসায়ীরা যখন বিনিয়োগ করছে রাজনীতিতে, সেই বিনিয়োগ থেকে তো তার ফল বের করে নিয়ে আসতে হবে। সেটা বের করে নিয়ে আসতে হলে তাকে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতা থাকার ইকুয়েশন থেকে সে কিন্তু রাজনীতির যত সিদ্ধান্ত সেগুলি গ্রহণ করে। নাহলে আপনি বলেন 14 কোটি টাকার বই ছাপা হওয়ার পরে কেন ছাপা থামিয়ে দেওয়া হলো? মেশিন থামিয়ে দুটো লেখা বাদ দিতে ভুলে গিয়েছিল হেফাজতের প্রেসক্রিপশন। সেটাই বলছি, কেন করা হলো? কারণ এইটা বেশি জরুরি, এই জায়গাটা হেফাজতকে খুশি রাখা। এখন হেফাজতরা তাকে ভোট দেবে না এটা ঠিক, কিন্তু হেফাজতকে সঙ্গে থাকলে অন্য যে মৌলবাদী এবং সাম্প্রদায়িক দলগুলো আছে সেই দলগুলোকে প্যাসিফাই করা সম্ভব হবে। এই জায়গাটা হচ্ছে রাজনীতির খেলা, আমি যেটা মনে করি। এবং দেখেন আজকে বাংলাদেশে হেফাজত ইসলামের মতো সাম্প্রদায়িক গোষ্ঠী বা অন্যান্য সাম্প্রদায়িক দলকে সঙ্গে রেখে ক্ষমতায় যাওয়ার যে প্রেসক্রিপশন বা ক্ষমতায় যাওয়ার যে ফর্মুলা তৈরি করা হচ্ছে, তার ফলশ্রুতি হচ্ছে পাঠ্যপুস্তকের পরিবর্তন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সুদূর প্রসারী বা অদূর ভবিষ্যতে এই ধারাটা যখন আরো বাড়বে, পাঠ্যপুস্তকের পরিবর্তনের ধারা করছে না কেন যে তারা হেফাজতের প্রেসক্রিপশন করেছে? তাহলে ভোট পেতে হলে তো সরাসরি বলতে হবে যে আমরা আপনাদের প্রেসক্রিপশনে করেছি। আমি আসছি, দেখেন এই ধরনের শক্তির কাছে আপোষ করলে কিন্তু
তারা নিবৃত হয় না। তারা যত আপনি আপোষ করবেন তত কিন্তু তারা সামনের দিকে যাবে, আপনার স্পেসটা তারা দখল করবে। দেখেন আপনি পয়লা বৈশাখ 5টার পরে করা যাবে না, কিন্তু পয়লা বৈশাখ করতে দিলেন না, সেই স্পেসটা কারা দখল করলো? ওরা দখল করলো। আজকে পাঠ্যপুস্তকের এই স্পেসটা ওরা দখল করেছে আজকের এই মাত্রায়, যে আপনি প্রশ্ন উঠছে এগুলো থাকলে দোষ কি? গোলাম মোস্তফার আরেকটি কবিতা তো আছে, কিন্তু আগামী বছর বা আগামীতে যখন পরিবর্তনগুলো হবে তখন যখন আরো ইয়েতে যাবে তখন রবীন্দ্রনাথের লেখাই বাদ হয়ে যাবে। কিন্তু আপনি আমাকে এই প্রশ্নটির উত্তর দিতে হবে। আমি একটা বিরতির পরে সে খন্দকার মনিরুজ্জামান আপনার কাছেই প্রথম আসবো। প্রথম আমি জানতে চাইবো যে আওয়ামী লীগ তাহলে জোরে সোরে বলছে না কেন যে ধর্মীয় কৃষ্টি এবং হেফাজতের প্রেসক্রিপশনে তারা পরিবর্তন করেছে, এবং অন্যদিকে হেফাজত আবার প্রকাশ্যে এসে বলছে কেন? এর মাঝে রাজনৈতিক সমীকরণটাও আমাকে খুব মানে আকর্ষণ করছে। একটা বিরতির পর দর্শক ফিরে এলাম রাজকাহনে। খন্দকার মনিরুজ্জামান, আপনিও বলছিলেন যে এটার মধ্যে রাজনীতি আছে, ভোটের রাজনীতি আছে এই হেফাজতের প্রেসক্রিপশনে পাঠ্যপুস্তক বদলে। কিন্তু মানে যদি ভোটের রাজনীতি থাকবে তাহলে আওয়ামী লীগ সরাসরি স্বীকার করছে না কেন যে হ্যাঁ হেফাজতে ইসলাম এরকম প্রেসক্রিপশন দিয়েছিল, আমরা মনে করছি এটি আমাদের কৃষ্টি সমাজ ধর্মের সাথে যাচ্ছে, আমরা সেই অনুযায়ী পরিবর্তন করেছি। লুকোছাপা করে ভোট বাড়াবে কি করে? স্বীকার যে করছে না, এর মধ্যে ভোটের রাজনীতি। কারণটা হচ্ছে স্বীকার করলে আওয়ামী লীগের বাইরে যে শক্তি আওয়ামী লীগের পক্ষে আছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে, যারা আওয়ামী লীগকে ভোট দেয়, তারা তখন সরে যাবে। সুতরাং এখানে স্বীকার করা যাবে না, কাজটা করতে হবে। করছে না, ওইদিকে হেফাজত প্রেস কনফারেন্স করে বলছে, মানে প্রেসে বিবৃতি পাঠিয়ে বলছে, তারাই বা এত প্রকাশ্যে আসছে কেন? প্রকাশ্যই এটা, সুতরাং এটা দিয়ে বোঝা যায় যে এটা কনসিলিয়েশন করে জিনিসটা করা হয়েছে, ষড়যন্ত্র করে জিনিসটা করা হয়েছে। আপনি দেখেন না, আওয়ামী ওলামা লীগ নামে একটি মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন গত কয়েক বছর ধরে কাজ করতেছে। আওয়ামী লীগকে যদি আপনি বলেন, জিজ্ঞেস করেন আওয়ামী লীগের কোনো নেতাকে, তারা বলবে যে এটা আমাদের অঙ্গ সংগঠন না। তাই যদি হয় তাহলে তারা কিভাবে সভা করে, কিভাবে মিছিল করে, কিভাবে দাবি উত্থাপন করে? কোন অধিকারে? না, আওয়ামী লীগের নামে বাইরেও তো করতেই পারে। না, আওয়ামী লীগের নামে। আচ্ছা, আওয়ামী লীগের নামে তারা তো বলে যে আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। তো এই জায়গাটা কিভাবে, এই যে দ্বিমুখী অবস্থান, এই অবস্থানটাই তো বলে যায় যে এর মধ্যে রাজনীতি আছে, রাজনীতির লক্ষ্য আছে, এবং লক্ষ্যটা হচ্ছে ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি। এখন আদর্শের রাজনীতি বাদ দিয়ে যদি ক্ষমতার রাজনীতি করে তাহলে তার বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হাতছাড়া হয়ে যাবে। পাকিস্তানিরা যেটা করতে পারে নাই সেই কাজটি আজকে ওলামা লীগ, হেফাজত এরা সবাই করতেছে। সরকারের আরেকজন মন্ত্রী আসাদুজ্জামান নূর কিছুদিন আগে বলেছেন যে হেফাজতের কথায় মনে হয় এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, এবং তিনি বলেছেন যে যে পাঠ্যপুস্তকে যে পরিবর্তনকে হেফাজত বিবৃতি দিয়ে স্বাগত জানায় সেটি নিয়ে তিনি শঙ্কিত, মানে সেই কথা বলেছেন, এবং বলেছেন যে এর একটা ধারাবাহিকতা আছে, যে ধারাবাহিকতায় আসলে এখন তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন, মানে মূর্তি ভাঙতে বলছে। এর মধ্যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যেই বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে আমরা বিশেষ বিধান রেখে আমরা সকলে প্রায় আসলে 2.5 বছরের মতো কথা বলে গেলাম, সেই আইনটি যখন বদলানো হলো তখন আন্তর্জাতিক মিডিয়ায় খবর আসছে যে এটিও হেফাজতের কারণে, এবং হেফাজত এখন বলছে যে তাতেও কোনো মানে বিশেষ বিধান কেন থাকতে হবে, মানে একেবারে উঠিয়ে দিতে হবে যে কোনো বয়স সীমা হেফাজতের যে থাকা। 13 দফা আপনার নিশ্চয় মনে আছে, 13 দফা কিন্তু এই দাবিটা ছিল বা আছে এখন। সুতরাং আজকে এই যে কম্প্রোমাইজটা গভর্নমেন্ট করলো, প্রকারান্তরে কিন্তু বাল্য বিবাহকে উৎসাহিত করা হলো। আজকে বাবা মা যদি বলে যে হ্যাঁ আমার একটা বিশেষ কারণে এই বিয়েটি দিতে হবে আমার নাবালক মেয়েটির, তাহলে সেটা সে দিতে পারবে, বেআইনি হবে না। সুতরাং আজকে ঘরে ঘরে কিন্তু এই কাজটি হবে। আমি বললাম, আপনি 6 মাস পরে আপনারা রিপোর্ট করেন, তাহলে দেখবেন যে কি পরিমাণ বিয়ের হার বেড়েছে। কিন্তু সরকারের উপায়টা কি? অধ্যাপক মমতাজ লতিফ, আপনি বলছিলেন যে আপনারা শক্ত অবস্থান নেবেন মুক্তিযুদ্ধের পক্ষের যারা, কিন্তু আপনি নিশ্চয়ই দেখছেন যে হেফাজতে ইসলামী বলছেন যে তারা আরেকটা শাপলা চত্বর ঘটাবেন, এবং তাদের কথায় পাঠ্যপুস্তক বদলানো হয়েছে, বাল্যবিবাহ নিরোধ আইন হয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়া বলছে, এখন তারা ওই মূর্তিটি, আদালতের মূর্তিটি ভাঙতে বলছেন, না হলে তারা শাপলা চত্বর ঘটাবেন। শাপলা চত্বর ঘটানোর শক্তি তো বাংলাদেশের সেকুলার মানে জনগোষ্ঠী নাই, আছে? সেকুলার জনগোষ্ঠী কিন্তু শাপলা চত্বর ঘটায় না। তারা যদি ঘটিয়ে থাকে সেটা হচ্ছে 7ই মার্চের মতো বা মুক্তিযুদ্ধের মতো বা ভাষা আন্দোলনের মতো। আমরা কিন্তু ওই শাপলা চত্বর বলেন, পেট্রোল বোমা বলেন, এগুলো কিন্তু প্রগতিশীল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এগুলোতে বিশ্বাসিত নয়ই, এবং এই পথটাকে বরং পরিহার করার জন্য তারা কাজ করে। সুতরাং এখন যেটা দাঁড়িয়েছে, এটা যদি হয় ভোটের জন্য
ওদেরকে এই জিনিসটা গ্রহণ করেছে, তাদের প্রেসক্রিপশন গ্রহণ করেছে, এবং 2 বছর পর তারপর আবার নতুন করে মুক্তিযুদ্ধের পক্ষের সব কিছু আবার নিয়ে আসা হবে, বিজ্ঞান ভিত্তিক সব কিছু নিয়ে আসা হবে, এটা যদি মনে করে থাকে, তাহলে আমি এর আগে নিজে কলামেও লিখেছি যে এই মৌলবাদী দল জামাত যেমন, হেফাজত যেমন, ওলামারা যেমন, তেমনি চরমনায়ের পীরও এটা এটার প্রশংসা পক্ষে বলেছেন করেছে, না, পক্ষে এবং বলেছে। আগেও বলেছেন। এরা শেয়ার করে আগে কখনো আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের এই দলকে এবং পাকিস্তান ভাঙা দলটিকে তারা কোনোদিন আগেও ভোট দেয়নি, এবং আমি মনে করি না তারা ভবিষ্যতে ভোট দেবে। এটা যদি শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, যদি এটা বিশ্বাস করে থাকেন, তাহলে আমি বলবো তিনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ অধ্যাপক এটি এম কখনো কায়কোবাদ, হবে না। আপনার কাছে শেষ মন্তব্যের জন্য যেতে চাই, আর আপনাকে প্রশ্নটা করব ভুলে গেছি যে এর মধ্যে আপনাদের শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সভা বা যেখানে শিক্ষামন্ত্রী মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনছেন, এমন কোনো সভায় যাওয়ার সৌভাগ্য হয়েছে কিনা যেখানে আপনারা বলতে পারতেন আপনাদের শঙ্কার কথা? এটা অনেক আগে হয়েছিল, তারপরে তার কন্টিনিউশন হিসেবে মন্ত্রণালয়ে আবার আলাপ হয়েছিল, সেটা কিন্তু কক্সবাজারের মানে এগুলো তো জানুয়ারির আগে। কর্মশালা। হ্যাঁ। এরপরে আর এরকমটা হয়নি। তবে আমাদের পাঠ্যপুস্তক বোর্ড, সেখানে আমাদের একাধিক সভা হয়েছে। আমরা যে নতুন বই নির্ভুলভাবে কিভাবে লেখা যায়, কত দ্রুত লেখা যায়, কোন বইগুলো আমরা প্রথমেই করতে পারি, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এবং আমি সেটা বলবো, সরকারের যথেষ্ট সদিচ্ছা সরকার সেখানে প্রকাশ করেছে। মানে ওভার দি ইয়ার্স এতটা কিন্তু হয়নি কখনো। এই গত 1 বছরে বেশ কিছু অগ্রগতি হয়েছে, এবং আমরা আশা করছি যে আমরা ছেলে মেয়েদেরকে আরেকটু ভালো পাঠ্যপুস্তক দিতে পারবো, এবং এটা সফল হলে অন্যান্য পাঠ্যপুস্তকগুলো ওভাবে লিখিত হবে। আমি আপনার ধন্যবাদ জানাতে চাই অধ্যাপক এম কায়কোবাদ, আপনাকে। আপনার ধন্যবাদ জানাতে চাই অধ্যাপক মমতাজ লতিফ, আপনাকেও। এবং আমি আসলে খন্দকার মনিরুজ্জামান, আপনার কাছে মানে জানতে চাইবো শেষ প্রশ্ন, একটু যদি মানে যে প্রশ্নের উত্তর মিলছে না, সেই প্রশ্নের উত্তর মেলার উপায় কি, যে কার দায়, কেন হলো, কিভাবে হলো? না, দায় এই ধোঁয়াশা থেকে বের হওয়ার দায় উপায় তো কি? সরকারের নীতি নির্ধারকদের, এটা পরিষ্কার। দায় সরকারের নীতি নির্ধারক। সরকারের নীতি নির্ধারকদের নির্দেশ ছাড়া, অনুমোদন ছাড়া এত বড় পরিবর্তন করার সাহস কারো নাই, কারো কখনো হবে না। সুতরাং সরকারের নীতি নির্ধারকদের নির্দেশেই, অনুমোদনেই এই কাজটি হয়েছে, তাদেরই দায়। তারা যে কারণে এই কাজটি করেছে সেটা আমরা কিছুটা আলোচনা করলাম। এবং এর পেছনে তারা যদি মনে করে থাকে যে পরে এটা চেঞ্জ করে আবার আগের অবস্থানে ফিরে যাবে, হ্যাঁ, যেটা অধ্যাপক মমতাজ লতিফ বললেন, মানে এটা তো এটা খেলা না, কখনোই সম্ভব হবে না। বরং যাদের কাছে এই আত্মসমর্পণ করা হয়েছে তাদের সাহস তো বেড়েছে। আমরা দেখলাম এখন আদালতের সেই প্রতীক, ন্যায় বিচারের প্রতীকের উপরে তারা এখন হাত দিয়েছে। ভবিষ্যতে এরকম আরো অনেক হাত দেবে, এবং আলটিমেটলি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা তাদের তো দখলে আছে, সাধারণ শিক্ষা ব্যবস্থাকে তারা তাদের কবজায় নিয়ে যাবে। তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। যে এই মুক্তিযুদ্ধের দাবিদার যে সরকার বলে যে আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি, হ্যাঁ, সেই দাবিদারি সরকারের পক্ষেও তখন কিন্তু অনেক বিলম্ব হয়ে যাবে, আর স্কোয়ার ওয়ানে তারা ফিরে আসতে পারবে না, অর্থাৎ দেশটা হাতছাড়া হয়ে যাবে। ধন্যবাদ খন্দকার মনিরুজ্জামান, ধন্যবাদ অধ্যাপক মমতাজ লতিফ, ধন্যবাদ ডক্টর এম কায়কোবাদ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 7ই মার্চ ঘোষণা হলো না কেন, এই বিষয়ে। সাথে থাকবেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী এমপি। সঙ্গে থাকবেন আপনিও।